সেই কথাটাই বলতে হয় আর কি, যে তালেবানদের উদ্দেশ্যে, তালেবানরা হয়তো আমার এই কথা শুনবে কিনা আমি জানি না, বা আমার বাংলা তারা বুঝবে কিনা সেটাও জানি না, যে আমাদের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন যে ভারত যদি কারো বন্ধু হয় তাহলে তার শত্রুর প্রয়োজন আসলে নাই। তালেবানদের উচিত হবে যে দুঃসময় হলেও ভারতের মতো বন্ধুকে বুকে টেনে নেওয়ার আগে আরো দু একবার চিন্তা করা উচিত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মাইক ফর পিপল, সঙ্গে আছি আমি খান নাজম ই এলাহি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতের সঙ্গে তার যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, সম্পর্কের পরিবর্তন খুব বেশি। আসলে এই সম্পর্কের পরিবর্তন কেন? বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভারতের, আবার আফগানিস্তানের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, চীনের সঙ্গে বিভিন্ন রকম টানাপোড়েন কিন্তু লেগেই আছে। সম্প্রতি ভারত তালেবানের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। আসলে এর পেছনে মূল উদ্দেশ্য কি? আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো। আলোচক হিসেবে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম। আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম নজম ভাই। ওয়ালাইকুম আসসালাম আকরাম। আকরাম, আপনি শুনছিলেন, আসলে এই যে ভারত, সে কিন্তু বিভিন্ন রকম খেলার মধ্যে আছে, মেকিং গেমের মধ্যে আছে। আসলে সে চাচ্ছে কি? ইদানিং দেখছি তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। হ্যাঁ, এখানে অনেকগুলো ব্যাপার। আসলে সম্প্রতি আপনি জানেন যে এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু দুবাইতে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়ে গেছে। সেটা হচ্ছে ভারতের যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন বিক্রম মিশ্রি, এবং যিনি হচ্ছেন তালেবানের অর্থাৎ আফগানিস্তানের যিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন আমির খান মুত্তাকি, তাদের দুজনের মধ্যে একটা চমৎকার মিটিং হয়েছে, যেটা কিন্তু দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অনেক বেশি আলোচনার জন্ম দিয়েছে, এবং এর ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড় ধরনের হতে পারে। এটা যদি আমি বলি যে এটা এখন পর্যন্ত তালেবানের সঙ্গে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের মিটিং, যেটার একটা মেসেজ রয়ে গেছে। এবং আমি আরেকটু যদি বলি, বিস্তারিত পরে আসছি, আপনি জানেন যে ডিসেম্বরে কিন্তু পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা করেছে, সেখানে 46 জনের মৃত্যু হয়েছে, এবং তারপর পরে কিন্তু ভারত আবার আফগানিস্তানের পক্ষে কথা বলেছে এবং তারা নিন্দা জানিয়েছে। এই ঘটনাটার পরেই যে এই ঘটনাটা ঘটলো, এটা কিন্তু অনেক বড় একটা মেসেজ আসলে দিচ্ছে। এই বিষয়টাই নিয়ে হচ্ছে মূল ব্যাপারটা। এবং আমরা কিন্তু যেটা আমরা দেখেছি যে আফগানিস্তান ভারতের কাছে বিভিন্ন রকম সহযোগিতা কামনা করেছে এবং তাদের দেশের নিরাপত্তার বিষয়টিও কিন্তু সেখানে স্থান পেয়েছিল। আপনি দেখেন যে যখন 2021 সালে আফগানে যখন হচ্ছে সরকার পতন ঘটে এবং তালেবান সরকার রাষ্ট্র ক্ষমতায় চলে আসে, তখন কিন্তু ভারত খুব কৌশলে তারা বলেছিল যে এখন এই পরিস্থিতিতে আসলে তালেবানদেরকে উপেক্ষা করার বিকল্প কিন্তু আসলে নাই। নজম, আপনি জানেন যে 2001 সালে কিন্তু ভারত $3 বিলিয়ন বিনিয়োগ করে আফগানিস্তানে। তখন হচ্ছে আশরাফ গানি ছিল সেখানকার প্রধানমন্ত্রী। তারা বলে যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেই বিনিয়োগটা আসলে করবে, কারণ এটা দরকারও ছিল যে আমেরিকা যখন এখানে ছিল শাসনে তখন আসলে অনেক ধ্বংসযজ্ঞ কিন্তু হয়েছে, যার ফলে দরকার ছিল অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, অন্যান্য অনেক ব্যাপার যুক্ত ছিল। আর ভারতের বিজনেসম্যানদেরকে কিন্তু সেই সময় ভারতীয় সরকার কিন্তু উৎসাহ করেছিল যে আফগানিস্তানে বিনিয়োগ করার জন্য। এখন 2021 সালে এসে এই যে পট পরিবর্তনটা হয়ে যাবে, সেটা কিন্তু আসলে তাদের মাথায় ছিল না, যেটা বাংলাদেশে ঘটেছে। তো এখন বাংলাদেশেও তারা বিনিয়োগের হাব খুলেছিল, আফগানিস্তানও একই রকম ভাবে তারা বিনিয়োগের একটা হাব খুলেছিল, $3 বিলিয়ন, হিউজ একটা অ্যামাউন্ট। সেটা এখন ফেরত নেওয়া, নিরাপত্তা দেওয়া, সেটার ভবিষ্যৎটা কেমন হবে আসলে তালেবানকে চাইলে কিন্তু ছুঁড়ে ফেলা দেওয়া যাবে না। আবার ভারত বারবার বলে যে জঙ্গি বা ইসলামপন্থী এদেরকে কিন্তু তারা অপছন্দ করে, এবং সারা বিশ্বে কিন্তু তারা এই মেসেজটা দিয়ে রাখে পশ্চিমাদের সঙ্গে তাদের তালটাকে মিলিয়ে রাখার জন্য। কিন্তু এখন কি করবে? স্বার্থে আঘাত লেগেছে, যার কারণে কিন্তু আপনার এই তালেবানদের সঙ্গে তারা হচ্ছে এটা করার চেষ্টাটা করছে। এই জানুয়ারিতে যেটা ঘটলো, আসলে এটা দিল্লি এবং কাবুলের মধ্যে সবচেয়ে বড় উচ্চ পর্যায়ের যেটা দ্বিপাক্ষিক বৈঠক শেষে তারা একটা বিবৃতি দিয়েছে ভারতীয় পক্ষ থেকে, যে তারা বলেছে যে আমরা মানবিক সহায়তা করব সেখানে, এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে শুরু করে শরণার্থীদের সহায়তা, নানান বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি, আমরা এইগুলোতে কাজ করতে চাই। এখন আমি যেটা বলছিলাম শুরুতে, যে ডিসেম্বরে পাকিস্তান আফগানিস্তানে হামলা করলো, ভারত নিন্দা করলো, সেখানে 46 জন মানুষ মারা গেল, এরপরেই হচ্ছে এই এত বড় একটা বৈঠক। এটা আফগানিস্তানের পক্ষে বা এটা পাকিস্তানকে কতটা সিগন্যাল দেয়, এটাও কিন্তু একটা আলোচনার বড় বিষয়। এখন দেখেন
এই যে ভারত যে আফগানিস্তানের সঙ্গে যে আলোচনাটা করার চেষ্টা করছে, তারা উপরে আসলে যেটা বলছে ভিতরে কিন্তু আসলে সেটা নাও থাকতে পারে। এখানে কিন্তু রাজনৈতিক বিশ্লেষক যারা ভারতীয় তারা কিছু নোট তারা তুলে ধরেছে যে এখন তারা বলছে যে ভারত বলছে যে আফগানিস্তানের শিক্ষা, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে চায়। প্রথম প্রশ্ন যেখানে এটা চলে আসে, ভারত হচ্ছে অনেকটা পশ্চিমা সংস্কৃতির আদলে চলে তারা, কিন্তু তালেবান আবার কট্টর ইসলামপন্থী। সেক্ষেত্রে নারী শিক্ষার ক্ষেত্রে তালেবানের যে তরিকা, তালেবানের যে পদ্ধতি এবং ভারতের নারী শিক্ষার ক্ষেত্রে ভারতীয় যে পদ্ধতি, এই ব্যাপারগুলো আলোচনায় আসেনি। অর্থাৎ এইখানে ভারত খুব কৌশলী হওয়ার চেষ্টা করছে। তারা বিনিয়োগ এবং ইনভেস্টমেন্টটাকে আসলে প্রায়োরিটি দিয়েছে। এখানে তারা বিনিয়োগ করবে নারী শিক্ষা ক্ষেত্রে, তা ঠিক আছে, কিন্তু এই শিক্ষা ক্ষেত্রটা কেমন হবে এটা এমন না যে বাংলাদেশে কিভাবে বিনিয়োগ হবে সেটা যেমন ঠিক করে দিচ্ছিল আফগানিস্তানে, কিন্তু এটা তারা ঠিক করে দিতে পারছে না এবং এই বিষয়ে তারা কোনো কথাও কিন্তু বলছে না। সেক্ষেত্রে ভারতের নারীদের মতো করে শিক্ষা কাঠামো আফগানিস্তানে কিন্তু তারা চাইলে চালাতে পারবে না এবং এই ব্যাপারে তারা কিন্তু কোনো কথা বলেনি। যে তালেবানকে এত অপছন্দ করত বা ভয় পেত সেটাও আমরা বলতে পারি, তো সেখানে এত অগ্রসর, এটার কারণ হচ্ছে কি জানেন, যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পরস্পরের মধ্যে আসলে মুসলিমরা বলে যে উপরে ভাই ভাই, কিন্তু এরা আসলে ভাই না। আপনি দেখেন না যে সৌদি আরবের চরিত্র দেখেন, গাজাতে যে এত হত্যাযজ্ঞ চলছে, সৌদি আরব এখনো পর্যন্ত কোনো শক্ত মেসেজ কি দিয়েছে? না, একদমই না, দেয়নি। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো দেখেন আপনি, কয়টা রাষ্ট্র দিয়েছে লেবানন ছাড়া? সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, একবারও বলেনি যে এটা বন্ধ হওয়া দরকার। তারা বলেনি, তার মানে হচ্ছে আপনি আরব আমিরাতকে বলেছে কোনো মেসেজ দিয়েছে? কোনো মেসেজ কিন্তু তারা দেয়নি। এই যে ডিসেম্বরে যে আফগানিস্তানে হামলা করলো পাকিস্তান, ভারতের চিরশত্রু হচ্ছে পাকিস্তান এবং তাদের পার্শ্ববর্তী আরেকটা মুসলিম রাষ্ট্র যেখানে তালেবানি শাসন চলছে, সেখানটার সঙ্গে পাকিস্তান আবার সম্পর্ক খারাপ করে ফেলেছে। তো শত্রুর শত্রু হয় শত্রুর বন্ধু। এখানে আবার ভারত সাহায্যের একটা হাত প্রসারিত করছে। তালেবানের আবার দরকার হচ্ছে অর্থ, কারণ রাষ্ট্র গঠন করতে হবে তাদের। সেই ক্ষেত্রে তারা যে কোনো বন্ধুকেই কোনো একটু ছাড় দিয়ে হলেও কিন্তু তারা নিতে চাচ্ছে। ভারত যেহেতু এক পা এগিয়েছে, তার মানে তালেবানের কিন্তু তাদেরকে নিতে অসুবিধা নেই। সেই ক্ষেত্রে কি হবে, আফগানিস্তানের সঙ্গে যে পাকিস্তানের বর্ডার, এখানে কিছু খেলা ভারত খেলে ফেলতে পারে। অর্থাৎ তাদের টার্গেটে রয়েছে, সেটা সময়ে সময়ে কিন্তু আসলে ক্লিয়ার হবে যে খেলাটা আসলে কোন দিকে যাচ্ছে। এখন দেখেন, আফগানিস্তানের টাকা দরকার, পাকিস্তান গরিব হইতে 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 গরিবের পর্যায়ে চলে যাচ্ছে। এর আবার কি করবে? সম্প্রতি কিন্তু যে আমেরিকার সঙ্গে তো আসলে সারা জীবনের সম্পর্কই খারাপ হচ্ছে পাকিস্তানের, ইমরান খান এটাতে আসলে অনেক বেশি খারাপ করে দিয়ে গেছে। এখন আবার চীনের সঙ্গে যে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে পাকিস্তানের, এটাও কিন্তু আলোচনা খুব একটা আসছে না। চীন এখন ফোকাস করছে কিন্তু মিয়ানমারে, নতুন যে রাষ্ট্র হচ্ছে আরাকান যদি হয়ে যায়, এখানে তাদের বড় একটা ইনভেস্টমেন্ট রয়েছে, কিন্তু কয়েক হাজার বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে তারা এখানে একটা পোর্ট করতে চাচ্ছে, অলরেডি কাজ চলমান রয়েছে। এখন তাদের ফোকাস হচ্ছে মিয়ানমার, পাকিস্তান না। অর্থাৎ পাকিস্তান ধ্বংসের দিকে চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের দুইটা জাহাজ বাংলাদেশে আসার ফলে যদি ভারতে এত গাত্রদাহ হয়, তাহলে সেই ভারত কিভাবে তালেবানের সঙ্গে সম্পর্ক করছে, এই প্রশ্নটা কি এখন উঠে আসে কিনা? অবশ্যই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিনা? নিশ্চয়। তাহলে ভারত নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় হবে না, বিষয়টা তো এরকম না। এটা হতে পারে না। ভারতের এই যে কূটনৈতিক যে চাল, এই যে অপর কূটনীতি, এটা বলবো আমি, এটা আসলে সঠিক কূটনীতি না। এই যে অপকূটনীতির যে তারা যে একটা প্রায় পায়তারা চালিয়ে যাচ্ছে এই যে উপমহাদেশের মধ্যে, এটাকে বন্ধ করতে হবে ভারতের। এটা করা উচিত, তা না হলে আমি জানি না কোন সময় ভারত আসলে এক ঘরে হয়ে যায়। না, আমরা কিন্তু তেমনটি দেখছি। আমরা একটি বিষয় আকরাম আমরা দেখে থাকি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ভালো। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনেক বিষয়ে ভারতকে প্রাধান্য দেয়, আর ভারতকে প্রাধান্য দেয় বিধায় ভারত সবার নেতৃত্বে থাকবে, যা খুশি তাই করবে, এটাও কি যুক্তরাষ্ট্র মেনে নেবে? না, যুক্তরাষ্ট্র তো আসলে কি জানেন, আমি আপনাকে বলি, যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে এককভাবে কোনো চিন্তা করছে না, বা বাংলাদেশ বা আপনি নেপাল, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, এদেরকে কাউকে নিয়ে এককভাবে যুক্তরাষ্ট্র চিন্তা করে না। এদের হচ্ছে পররাষ্ট্রনীতিটা দক্ষিণ এশিয়া ভিত্তিক। দক্ষিণ এশিয়া অঞ্চল নিয়ে তাদেরকে পররাষ্ট্রনীতি রয়েছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অনেকগুলো রাষ্ট্র রয়েছে, তাদেরকে নিয়ে হচ্ছে তাদের খেলাটা। এখানে ভারত যেহেতু বড় একটা রাষ্ট্র এখানে, এবং ভারতের জনসংখ্যা আসলে বড় একটা ভূমিকা রাখছে আপনার ইউরোপে, আমেরিকাতে,
তো সেই ক্ষেত্রে ভারতকে আলাদা একটা প্রায়োরিটি দেওয়া হয়। দ্যাট মিনস এই না যে এই দক্ষিণ এশিয়ার দাদাগিরি করার জন্য তাদেরকে আসলে ভারতকে দায়িত্ব দিয়ে দিয়েছে আমেরিকা, বিষয়টা কিন্তু এরকম না। আপনি জানেন 20 তারিখে যে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবে সেখানে কিন্তু নরেন্দ্র মোদী যাচ্ছে না। আপনি এটাও নিশ্চয় জেনে থাকবেন যে ডিসেম্বরে কিন্তু যে ভারতের পররাষ্ট্র যিনি মন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটা চমৎকার আলোচনা করে একটা ভালো সেট আপ দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় না যে খুব একটা ভালো মেসেজ তারা দিতে পেরেছে বা খুব ভালো বেশি কিছু অর্জন করতে পেরেছে, যার কারণে কিন্তু নরেন্দ্র মোদী 20 তারিখে যাচ্ছে না। আবার এমনও হতে পারে যে নরেন্দ্র মোদী কিন্তু সেই লেভেলের প্লেয়ার, আসলে সে আসলে এত ভিড়ের মধ্যে গিয়ে সবার সঙ্গে দেখা করে নিজেকে খুব একটা জানান দিতে পারবে না বা ভালো কিছু আদায় করতে পারবে না বা এতটা ফোকাসও আদায় করতে পারবে না, যার কারণে হয়তো সে চিন্তা করছে যে 20 তারিখ যাক, ট্রাম্প বসুক, এরপরে 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে আমি যেতে চাই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে, আবার কাঁধে কাঁধ রেখে আবার ঘুরবো আগলি বার ট্রাম্প কি সরকার, মানে এইসব বলবে টলবে, হয়তো তার এই ধরনের কোনো একটা চিন্তা ভাবনা থাকতে পারে। আকরাম, এই যে পাকিস্তানের সঙ্গে তাহলে আফগানিস্তানের সম্পর্ক তো একটু শিথিল হয়েছে, তো সেক্ষেত্রে পাকিস্তান কি অন্য কোনো দিকে মুভ করতে পারে এমন কোনো সম্ভাবনা আছে? এখনো পর্যন্ত না, কারণ হচ্ছে কি যে আমি সোজা বাংলা কথা যেটা বলি, আসলে আপনার যতক্ষণ হাতে লবণ থাকবে ততক্ষণ চাটাচাটির মানুষের অভাব নাই। পাকিস্তানের অবস্থা এখন খুব খারাপ যাচ্ছে আসলে। দ্যাটস ওয়াই পাকিস্তান মুভ করবে কারোর সঙ্গে গায়ে বা পাকিস্তানের সঙ্গে কেউ এসে গায়ে পড়ে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে এমনটা হওয়ার চান্স আসলে কম। পাকিস্তানকে আসলে যেতে হবে কারো না কারো কাছে। এখন দক্ষিণ এশিয়ার যে আসলে যে ব্যাপারটা রয়েছে, আপনি দেখেন ভারতের যে সার্ক, আমরা এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে সার্কে ভারত বসতে চাচ্ছে না, সার্কের কোনো সম্মেলনে ভারত আগ্রহী হচ্ছে না। তাহলে আবার সার্কের সদস্য তো আফগানিস্তানের সঙ্গে আবার ব্যক্তিগত সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, এদিকে পাকিস্তানকে তারা সবসময় কোণঠাসা করার একটা চেষ্টা করছে। তো এই যে আমি যেটা বলছিলাম যে ভারতের বিনিয়োগ রয়েছে $3 বিলিয়ন, এবং যেহেতু তালেবানরা একটা আসলে বিধ্বস্ত একটা দেশ, তাদেরকে পুনর্গঠন করতে হবে, তাদের অর্থ দরকার, সাপোর্ট দরকার, এবং সবকিছু কিন্তু ভারতের রয়েছে। দ্যাটস ওয়াই আফগানিস্তানেরও কিন্তু দরকার ভারতের মতো একটা প্রতিবেশী রাষ্ট্র বা শক্তিশালী একটা বন্ধু রাষ্ট্র দরকার, যার কারণে ভারত তার সর্বোচ্চটাই দিবে। কিন্তু সেই কথাটাই বলতে হয় আর কি, যে তালেবানদের উদ্দেশ্যে, তালেবানরা হয়তো আমার এই কথা শুনবে কিনা আমি জানি না, বা আমার বাংলা তারা বুঝবে কিনা সেটাও জানি না, যে আমাদের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন যে ভারত যদি কারো বন্ধু হয় তাহলে তার শত্রুর প্রয়োজন আসলে নাই। তালেবানদের উচিত হবে যে দুঃসময় হলেও ভারতের মতো বন্ধুকে বুকে টেনে নেওয়ার আগে আরো 2-1 বার চিন্তা করা উচিত। কি করবে আসলেই তাই, যেমনটি আমরা 71-এর পরে ভারতকে বুকে টেনে নিয়েছিলাম, এটা আমরা দেখেছি যে ভারত আমাদের সাথে বিভিন্নভাবে কি ব্যবহারটা নেই করেছে। তো এটা থেকেও কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য যে রাষ্ট্র আছে তারা শিক্ষা নিতে পারে, শিক্ষা নেওয়া উচিত আসলে, এবং নিজেদেরও আসলে বা বহির্বিশ্ব আরেকটু বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করা উচিত। ভারত নির্ভরশীলতা কমাতে হবে। আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু সম্প্রতি যে ভিসা বন্ধ রয়েছে, চিকিৎসা ভিসাগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে, এবং বাংলাদেশের মানুষ চিকিৎসা নিচ্ছে, কিন্তু যদিও আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোগত অনেক মানে ত্রুটি রয়েছে, আমাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে আমাদের, সেগুলো আমাদের কোনো সরকার এসে কিন্তু কাজ করছে না আসলে, যার কারণে আমাদের চিকিৎসা নেওয়ার জন্য, উন্নত চিকিৎসা নিতে কিন্তু এখন আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু থাইল্যান্ডমুখী। বিকল্প চিন্তা করতে হবে আপনাকে, বিকল্প চিন্তা না করে আসলে উপায় নেই। প্রত্যেকটা রাষ্ট্রের উচিত হবে যে ভারতমুখী না হয়ে একটু বিকল্প চিন্তা করা, বৃত্তের বাইরে চিন্তা করা, এবং পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে আরেকটু বিনিময় বাড়ানো, যে কিভাবে আরেকটু বিনিময় বাড়ানো যায়। আমাদের নিয়ে ভারতের যে ভাবনাটা ছিল যে আসলে বাংলাদেশের তো ভারতকে ছাড়া চলেই না, কোনো ক্ষেত্রেই না, আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন, কারণ আমাদের কাঁচামাল কিন্তু অনেক কিছুই ভারত থেকে আসে, আবার চিকিৎসা তো আমরা ভারত থেকে অনেকেই নিয়ে থাকি, তো এটি তাদের খুব একটা হ্যাডম ছিল। তো আশা করি আমাদের যদি নির্ভরশীলতা আমরা কমাতে পারি তাহলে ভারত আস্তে আস্তে নমনীয় হবে। এটা হ্যাঁ, আপনি জানেন যে সম্প্রতি কিন্তু ঢাকায় আপনার গার্মেন্টস রপ্তানির এবং অ্যাক্সেসরিজ প্রদর্শনী একটা মেলা চলছে, সেখানে আমাদের একজন উপদেষ্টা রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন, তিনি বলেছেন যে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আমাদের গার্মেন্টস শিল্পটাকে নিয়ে নেওয়ার জন্য বড় ধরনের ষড়যন্ত্র করছে। ব্রিগেডিয়ার সাকাওয়াতকে আমার বেশ ভালো লাগে, উনি খুব স্পষ্টভাষী মানুষ, যার কারণে তাকে কিন্তু বঞ্চিত হতে হয়। আপনি জানেন যে শুরুতে উনি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর কিন্তু আওয়ামী লীগকে মাঠ গোছানোর পরিকল্পনা দিতে গিয়ে ওনার হাত থেকে মন্ত্রণালয়ে চলে যায়। সো এই মানুষ তিনি বলেছেন যে আসলে পার্শ্ববর্তী দেশ বলতে ভারতকেই মিন করা হয়েছে, যে তারা ষড়যন্ত্র করছে আমাদের গার্মেন্টস শিল্পটাকে কেড়ে নেওয়ার জন্য। তো আমাদের আসলে এই যে বলছিলাম যে ভারত কারো যদি শত্রু বন্ধু হয়
তাহলে শত্রুর প্রয়োজন পড়ে না। এখন এভাবেই নিজেদের মধ্যে স্বনির্ভরতা বাড়াতে হবে। আমাদের গার্মেন্টসে আসলে সুবাতাস ফিরছে। আর আমাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে। আসলে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক থাকবে, দ্বিপাক্ষিক অনেক চুক্তি হবে। তো সেক্ষেত্রে এই ব্যাপারে আমাদের যারা রাষ্ট্রনায়ক রয়েছেন, যারা দেশ পরিচালনা করছেন, তাদের কিন্তু সচেতন থেকে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। আকরাম, আপনি আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ভারত দক্ষিণ এশিয়ার বড় একটি শক্তি। আমরা কিন্তু ভারত বিদ্বেষী না, তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য যে রাষ্ট্র আছে বাংলাদেশের মতো, আমরা সম অধিকারের ভিত্তিতে এগিয়ে যাব, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। সুসম্পর্ক বজায় থাকুক প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।